নমস্কার বন্ধুরা, রিতম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি শ্যামনগরের একটা মারাত্মক ভৌতিক ঘটনা। যদি তোমরা আমার ভিডিও ফেসবুক থেকে দেখো ফলো করে নিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো আজকের গল্পটা শুরু করা যাক। আজকের গল্পটা আমাকে মেল করে পাঠিয়েছেন বিদ্যুৎ মণ্ডল দাদা শ্যামনগর থেকে। দাদা যেভাবে গল্পটা মেল করেছে তোমাদের সামনে ঠিক সেইভাবে তুলে ধরার চেষ্টা করলাম। নমস্কার, আমার নাম বিদ্যুৎ মণ্ডল। আজকে যে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব সেটা আমার সাথে ঘটেনি, ঘটেছিল আমার বাবার সাথে 2010 সালে। তখন আমার বয়স 12 বছর। নিজের চোখে দেখা আমার একটা খুব ভয়ানক ঘটনা। আমার যখন 12 বছর বয়স ছিল, আমি দেখতাম বাবার একটা খুব কাছের বন্ধু ছিল, কিন্তু উনি ছিলেন মুসলমান। ওনার নাম ছিল আব্দুল চাচা। আব্দুল চাচা বলে বলে অনেক মিশেছি ওনার সাথে। বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। উনি আমাদের বাড়িতে মাঝে মাঝেই আসতেন। তো ঘটনাটা শুরু হয় 2010 সালের ফেব্রুয়ারি মাসে। বাবার সাথে আব্দুল চাচার কিছু নিয়ে একটা গন্ডগোল হয়েছিল, অতটা আমার মনে নেই। কিছু নিয়ে একটা গন্ডগোল হয়, তো আসা যাওয়া বন্ধ হয়ে যায় একদম। আব্দুল চাচা আমাদের বাড়িতে আসতেনও না, বাবার সাথেও সেরকম কথাবার্তা হতো না, দেখতাম না বাবার সাথে আর কি। তো ঠিক ডেটটা আমি বলতে পারবো না, ওই ফেব্রুয়ারি মাসেরই কোনো একটা ডেটে আব্দুল চাচার মা মারা যায়। সেই টাইমে বাবা খোঁজ পেয়ে নিজের একটা থাকে না যে বন্ধুর মা মারা গেছে, তখন সব গন্ডগোল ভুলে গিয়ে বাবা চলে যায় ওনার মায়ের যে শ্মশান যাত্রা আর কি হয়, ওদের তো আর শ্মশান না, ওদেরকে দাফন করানো হয়, ওখানে যায়। তো ওইখানে গিয়ে যা যা কাজকর্ম থাকে সব কিছু কমপ্লিট করে। কমপ্লিট করানোর পর বাবা যখন ফিরবে, আব্দুল চাচা বাবাকে জড়িয়ে ধরে খুব কান্না করে আর বলে, আমি বুঝতে পারিনি রে, তুই আসবি। একটা কাজ কর, আমাদের বাড়িতে নিয়ম আছে, আমাদের বাড়ির যখন মা বাবা মারা যায় না, আমাদের সব থেকে কাছের লোককে আমরা একটা জল খাওয়াই, ওইটা খেয়ে যা, নালে নালে আমার মায়ের আত্মার শান্তি পাবে না। আমার বাবার মনের মধ্যে অত কিছু ছিল না, বাবাও খেয়ে নেয়। খেয়ে বাড়ি চলে আসে। এরমভাবে 1 সপ্তাহ কেটে যায়। 1 সপ্তাহে বাবার মধ্যে না, মা, আমি, আমার এক দিদি আছে, আমার দিদির বয়স তখন 15 বছর, দিদি সবাই না কিছু সিমটম দেখতে পাই। বাবার খাওয়া দাওয়া কমে যায়, টাইমলি বাবা ঘুমায় না, একা একা বকবক করে, আর না মাঝে মাঝে মাঝরাতে বাথরুম করতে উঠে প্রায় 1 ঘন্টা ধরে ফেরে না। আমাদের বাড়ির সামনে একটা উঠোন আছে, ওখানে পায়চারি করে আর একা একা কথা বলে। তো এরম করতে করতে প্রায় ওই ফেব্রুয়ারি কেটে মার্চের দিকে এগিয়ে আসি। বাবার মধ্যে কিছু জিনিস চেঞ্জেস হতে থাকে। যেমন কি বাবা না কথায় কথায় খুব রেগে যেত, মায়ের ওপর প্রচণ্ড চোটপাট করতো, আর না সবসময় কিছু একটা বললেই কেমন একটা গর্জন করে উঠতো, আর কিছু একটা হলেই না একদম ভাঙচুর করা শুরু করে দিত। তো বাবার যে বাবা মানে আমার দাদু, বাবাকে একদিন খুব বকাবকি করে, কারণ বাবার সাথে দাদুর কিছু নিয়ে একটা ঝগড়া লাগে। বাবা তখন তো আর বড় টিভি হয় না, ছোট যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি, বাবা ওটা ভেঙে দেয়। তো দাদুর কেনা টিভি, দাদুর সাথে প্রচণ্ড অশান্তি হচ্ছে। সেই টাইমে বাবা হাতের মধ্যে একটা লোহার যে লাঠিগুলো হয় না পুরোনো কালের, ওই লাঠি দিয়ে দাদুকে মারতে গিয়ে মা ঠেকাতে যায়, মায়ের হাতে গিয়ে লাগে আর মায়ের হাতটা পুরো নীল হয়ে যায়। তো বাবা ওটা দেখে না কিরকম একটা চমকে যায় আর বাইরে বেরিয়ে যায়। বাবা প্রায় তখন ঝগড়াটা লেগেছিল ওই 3:30 4টে দুপুরবেলা। বাবা রাত 12টা বেজে যায়, বাবা আর বাড়ি ফিরছে না। লাস্টে আমার দাদু আর দাদুর চেনা জানা কয়েকজন পাড়ার লোক ছিল, সবাই মিলে বাবাকে খুঁজতে বেরায়। এদিক ওদিক খোঁজার পরে একজন খবর দেয় আমার বাবা নাকি শ্যামনগর স্টেশনের পেছনে একটা জায়গা রয়েছে যেখানে সবাই নোংরা টোংরা ফেলে, ওইখানটায় বাবু হয়ে বসে রয়েছে, জামা খুলে
বাবা একটা ফুল প্যান্ট পরেছিল, তার নিচে হাফ প্যান্ট ছিল। বাবা ফুল প্যান্ট খুলে ওই নোংরা ফেলার জায়গায় জামা আর প্যান্টটা ফেলে হাফ প্যান্ট পরে খালি গায়ে বাবু হয়ে বসে কিছু একটা বিড় 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 করছে। এবার দাদু আর পাড়ার 2-4জন বয়স্ক কাকু যখন যায়, গিয়ে বাবাকে বলে, এই এখানে বসে আছিস কেন, কি হয়েছে তোর? বাবা নাকি ওদের দিকে যখন তাকায়, ওরা একটা আলাদা রূপ দেখতে পায়। বাবার 2 চোখের তলায় ডার্ক সার্কেল, চোখ একদম মানে টমেটোর মতো লাল, আর না বাবা ফুঁসছে, আর বাবার গায়ে পুরো মানে বাজে একটা নোংরা স্মেল। মানে বাবা মনে হয় ওখানে নোংরা টোংরা যেগুলো পড়েছিল ওগুলো খাচ্ছে, এরম মুখ দিয়ে ভকভক করে নোংরা গন্ধ ছাড়ছে। তো বাবাকে কোনো রকম তুলে আনছে, কিন্তু বাবাকে ওরা তুলতে পারছে না। বাবা কিরম একটা গর্জন করছে আর খালি হাত পা ছিটছে। এবার আগে বলে দিই, আমার বাবার যদি বর্ণনা দেওয়া যায় না, আমার বাবা একজন খুবই রোগা মানুষ, খুবই রোগা। তো বাবাকে 3-4 জন মিলে ধরে রাখতে পারছে না। কোনো রকম বাবাকে যখন বাড়িতে আনা হয়, বাবাকে ঘরে আটকে রাখা যাচ্ছে না। বাবা দরজায় লাথি মারছে, কোনো সময় টিভি ভেঙে ফেলতে যাচ্ছে, আর শুধু একটা কথা বলে যাচ্ছে, আমি মরে যাব আমি। আর হ্যাঁ, তোদের সবাইকে মেরে দেবো। তো তখন মা ভাবে বাবা একটু রকচটা মানুষ, হয়তো ওই কারণে এরম করছে। তো কোনো রকম সেই রাতটা কাটে। ভোর 4টে কি 4:30 বাজে, মা উঠে দেখে বাবা পাশে নেই। আর দরজা, তখন তো আমাদের ওই লোহার গেট ফেট হয় না, কাঠের দরজা থাকে, দরজা না অর্ধেক ভাঙা। মা প্রচণ্ড ভয় পেয়ে যায় যে কি হলো, দরজা ভাঙা কেন। মা বাইরে গিয়ে দেখে বাবা পুরো একদম জামা প্যান্ট খুলে একদম আমাদের যে উঠোনটা, ওটার মধ্যে নিজের হাত দিয়ে মাটি খুঁড়ছে আর মাটি খাচ্ছে, পুরো মুখে মাটি লাগানো। আর মা যখনই বাবাকে ডেকেছে, এই কি হয়েছে তোমার, বাবা মায়ের দিকে মানে যেইভাবে ঘুরলো, ওই দৃশ্যটা আমি আমাদের জানলা থেকে দেখেছি। ওই মানে আমরা ভূত প্রেতে ভয় পাই, তো ওই দৃশ্যটা দেখে না আমি ওখানে কেঁপে গেছি যে কে ওটা। বাবার মুখ দিয়ে মাটি পড়ছে, চোখ লাল, আর মাথাটা কি করে কেটে ফেলেছে, আর নিজের গালে নিজে চড় মারছে আমার বাবা, আর বলছে মরে যাব। এই একটা কথা কন্টিনিউয়াস রিপিট করে যাচ্ছে, আমি মরে যাব। আর নিজের গালে মানে ঠাই ঠাই করে চড় মারছে। ওই আওয়াজ মানে আমাদের উঠোন থেকে আমি যে জানলা দিয়ে বাবাকে দেখছি, বাবা ওরকম জামা প্যান্ট খুলে মাটি খুঁড়ছে আর নিজের গালে চড় মারছে, ওই দৃশ্যটা যদি তুমি না দেখো তুমি ফিল করবে না ওটা কি ছিল। তো কোনো রকম আমি ভয়তে দৌড়ে নেমে দাদুর ঘরে যাই। দাদু দেখো না বাবা কেরম করছে। আমার দাদু, প্রথমে বলি বাবা কিন্তু রোগা পাটকা, কিন্তু আমার দাদু প্রচণ্ড একদম স্ট্রং মানুষ ছিলেন। আজকে উনি নেই আমাদের সাথে, কিন্তু উনি খুবই স্ট্রং মানুষ। উনি বেরিয়ে বাবার ঘাড়টা ধরে। এবার বাবার ঘাড় উনি ধরেছে, কিন্তু আমার দাদু এই কথাটা আমাদেরকে পরে বলে যে উনি যখন বাবার ঘাড়টা ধরেছে না, উনি বাবাকে তুলতে পারছে না। একটা রোগা মানুষকে একটা উঁচু লম্বা তাগড়া মানুষ তুলতে পারছে না। দাদু একদম ঘাড় ধরে টানছে, আর বাবা খালি গোঙাচ্ছে, আমায় ছাড়। কিন্তু দাদু তুলতে পারছে না। লাস্টে দাদু 2 হাত একদম বাবার বগলের তলা দিয়ে বাবার কাঁধের মধ্যে আটকে বাবাকে কোনো রকম হাজরাতে ঘরে আনে। বাবার গায়ে একটা গামছা দেয়, জামা প্যান্ট পরায় বাবাকে, পরিয়ে এইবার আসল জিনিস শুরু হয়। বাবা ঘরের জিনিস ভাঙচুর করতে থাকে, যা পাচ্ছে তাই ভাঙছে। আর বাবার সামনে যেতে না যে কেউ ভয় পেয়ে যাবে। আর আমরা বুঝতে পারছি যেই মানুষটা আমাদের সামনে ভাঙচুর করছে সে আমাদের বাবা না, ওটা অন্য কেউ। ও গর্জন করছে, নোংরা গালাগালি দিচ্ছে, আর নিজের গালে ঠাই ঠাই করে চড় মারছে। কিন্তু আমার দাদু আবার এইসব জিনিসে খুব একটা বিশ্বাস করতেন না। ভূত প্রেত, কালো জাদু এগুলো বিশ্বাস করতেন না। আমার দাদু কি করলো, আমার দাদু সঙ্গে সঙ্গে আমার বাবা গলাটা টিপে ধরে বলছে, কি করছিস, এগুলো বন্ধ কর। যেই না দাদু গর্জন করেছে আমার বাবার উপর, তোমরা বিশ্বাস করবে না, বাবা এক ঝাটকায় দাদুকে একদম ছিটকে ফেলে দিল। নিজের মাথাটা নিয়ে গিয়ে এত জোরে দেয়ালে বাড়ি দিল না,
ওই রক্তটা কিছুটা আমার দিদির পায়ে ছিটকালো। দিদি খাটে বসেছিল, দিদি একদম আতঙ্ক একদম হয়ে গেছে, ওর গায়ে ছিটকালো। বাবার মাথা বেয়ে লাল টপ টপ করে রক্ত পড়ছে পুরো, মানে বাবার সারা গা ভরে গেল। আর বাবা না রক্তটাকে খাচ্ছে, নিজের হাত দিয়ে নিয়ে মুখে মাখছে আর খাচ্ছে রক্তটা, আর প্রচণ্ড হাসছে। ওই দৃশ্যটা যদি তোমরা না দেখো তোমরা বিশ্বাস করবে না ওখানে কি ছিল, মানে আমরা কি দেখলাম জিনিসটা। তো যাই হোক, তারপরে বাবাকে না আমরা কি করি, এত ভয় পেয়ে যাই বাবাকে ঘরের মধ্যে, ওই যে আমাদের তো কাঠের দরজা, বাবা একটা লাথি মেরে ভেঙে দিয়েছিল বা কোনোভাবে ভেঙে বেরিয়েছিল, বাবাকে কি করে কাঠের দরজায় বন্ধ করে বাইরে দিয়ে একটা লাঠি আটকে দেয় যাতে কোনো রকমভাবে বেরাতে না পারে। আমার ঠাকুমা আবার এইসব ব্যাপারে খুব বিশ্বাস করতো, কালো জাদু, ভূত প্রেত। আমার ঠাকুমা ডিরেক্টলি দাদুকে বলে এ আমাদের ছেলে না, এর ওপরে কিছু একটা করা হয়েছে। তো দাদু তো প্রথমে মানবে না, তারপরে পাড়ার কয়েকজন খুব বলার পরে আমার দাদু বললো ঠিক আছে চলো, আমাদের এখানে একজন ওঝা থাকেন পাড়ায়, একজন খুব ভালো, মানে উনি এখনো আমি মনে আছে লোকটাকে, মোটা সোটা একদম আমাদের, উনি অনেক জায়গায় ভূত ভূত ছাড়িয়েছে এরকম, বাট দাদু বিশ্বাস করতেন না। তো যেহেতু আজকে বিপদে পড়েছিলেন দাদু ওনার সহায় হয়। আর আমাদের ভাগ্যটা এতটাই ভালো ছিল যে ওঝা কাকু ছিলেন না, উনি খুব বেশিরভাগ বাইরের দিকে দিকে শ্যামনগর না, মানে কলকাতার সাইডে গিয়েই কাজবাজ করতেন, কিন্তু সেদিন উনি বাড়িতেই ছিলেন। উনি আসার পরে প্রথমে আমাদের উঠোনটাতে দাঁড়িয়ে না একটা শুকনো লঙ্কা আর কিছুটা ওই সাদা ধুনো হয় না, সাদাটা ধুনো হাতের মধ্যে নিয়ে নিজের মুখের সামনে এনে হালকা একটু গন্ধ শোকে আর কিছু একটা বিড়বিড় করে আমাদের উঠোনটাতে ছড়িয়ে দেয়। ছড়ানোর পরে কিছুক্ষণ চোখ বন্ধ করে কিছু একটা বিড়বিড় ওদের যা মন্ত্রবন্ধ হয় সেগুলো পড়ার পরে চোখ খুলে বলে তোর ছেলে কোথাও একটা গেছিল, সেখান থেকে তোর ছেলের ওপরে প্রেত চালান করা হয়েছে, ওর ওপরে জিন আছে, আর যে জিন চালান করেছে সেই জিনটা প্রচণ্ড শক্তিশালী, তোর ছেলেকে মারবে, মেরে এখান থেকে নিয়ে চলে যাবে। তো আমরা তো জিজ্ঞেস করি কি করা যায়। শেষে উনি বলে এটা ওনার দ্বারা হবে না, উনি একজনকে কল করে আরেকজন যে ওনার যে হেড থাকে না ওঝাদের, তাকে ডাকা হয়। অনেক টাকা দিয়ে আমরা তাকে ডেকে নিয়ে আসি এখানে, নিয়ে এসে প্রায় 7-8 জন ওঝা আমাদের বাড়ির উঠোন একদম ভর্তি করে দাঁড়িয়ে আছে। আমি ওই দৃশ্য বলবো না, কাঠের দরজাটা যেই না খোলে একটা ওঝার ওপর বাবা ঝাঁপিয়ে পড়ে ওঝাটাকে প্রায় 3-4টে ঘুষি মেরে নাক ফাঁক ফাটিয়ে দেয়। এবার 3-4 জন মিলে বাবাকে ধরে রাখতে পারছে না, লাস্টে একটা বাঁশের মানে গোড়া হয় না, ওটাতে বাবাকে বাঁধা হয়, টাইট করে একদম বাঁধা হয়। বেঁধে বাবার মাথার মধ্যে ধুনো আর শুকনো লঙ্কা দিয়ে কিছু মন্ত্র পড়া হয়। তারপরে আমাদেরকে বলে তোমরা সব বেরিয়ে যাও। শুকনো লঙ্কা ধুনোটা দেওয়ার পরে বাবা একটু শান্ত হয়, বাবাকে টানতে টানতে ঘরে নিয়ে যাওয়া হয়। আমরা বাইরে থেকে যেটা আমি শুনতে পাচ্ছি, ওরা ডিটেল নিচ্ছিল যে কে কোথা থেকে এসছে, কেন ক্ষতি করেছে। তারপরে আমি তো সেই টাইমে অনেকটাই ছোট, প্রচণ্ড ভয়, পুরো পা হাত পা একদম থরথর করে কাঁপছে, আমার দিদিও কাঁপছে যে বাবার কি হলো। এরম দৃশ্য আমরা জীবনে দেখিনি। হঠাৎ করে ওরা বেরিয়ে দেখে আমার বাবা শুয়ে আছে, একদম অজ্ঞানের মতো শুয়ে রয়েছে। আমার দাদু ওদের সাথে ভেতরে ছিলেন। ওরা এসে বলে আমার মাকে আপনার স্বামী এখন ঠিক আছে, কিন্তু আপনার স্বামীর কোনো একটা মুসলমান বন্ধু ছিল যে কিনা আপনার স্বামীর ক্ষতি করেছে। ওদের মধ্যে হয়তো কিছু পার্সোনাল রাগ ছিল, তার জন্য পেট চালান করা হয়েছে। আপনার স্বামীকে ওই সব জায়গা থেকে এখন কিছু 1টা মাস দূরে রাখবেন। আর আপনার স্বামী যেদিন গেছিল শ্মশানে, সেদিন আপনি যা জামা প্যান্ট পরেছিল আপনার স্বামী সেগুলো জ্বালিয়ে দিন। আমার মা কথা মতো জ্বালিয়ে দেয়। ওরা একটা তাবিজ দেয় এবং কিছু মন্ত্র বাবার কানে বলে দিয়ে যায় যে ভয় পেলে ওটা বলতে বাবার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তো আস্তে আস্তে এরম করে প্রায় 2 মাস কাটে। একদিন আব্দুল কাকা আমাদের বাড়িতে আসার পরে তো পুরো পাড়ার লোক একদম ধরে ফেলে। আব্দুল কাকার ব্যাগ থেকে একটা জিনিস পাওয়া যায়। সে আমার বাবাকে বলে সে নাকি বাবার জন্য মিষ্টি নিয়ে এসেছিল, যেহেতু উনি গেছিলেন কবর দিতে, সেহেতু মানে ওইটার মধ্যেও কিছু একটা হয়তো মেশানো ছিল। তো কোনো রকম পাড়ার লোক ওনাকে তাড়িয়ে দেয়।
তো এরকম করে করে 3 মাস 4 মাস আস্তে 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 জিনিসটা নর্মাল হয়ে যায়। এখন আমরা শ্যামনগর ছেড়ে, শ্যামনগরে মানে যেখানে থাকতাম ওই জায়গাটা ছেড়ে আরও আগে চলে যাই। যাই হোক, এই ছিল আমার বাবার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা, যেটা আমি নিজের চোখে দেখেছি। তো তোমার যদি ভালো লাগে থাকে, তোমার বন্ধুদের অবশ্যই পড়ে শুনিও। তো গাইস, আজকের গল্পটা আমার দারুণ লেগেছে। মানে আমাদের বাড়ির লোক আমাদের বলে না, এদিক ওদিক গিয়ে কিছু খাবি না, এই কারণে বলে। এবার তোমাদেরও কি মনে হয় ঘটনাটা সত্যি? যদি সত্যি মনে হয় কমেন্টে লিখে জানাও। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, শেয়ার করে তোমার বন্ধুদেরও ভয় পাওয়ার একটা সুযোগ করে দাও। আজকের জন্য এইটুকু। আর হ্যাঁ, ডিসক্রিপশানে আমার মেল আইডি আছে, যদি তোমাদেরও শোনা বা দেখা কোনো এরকম ভৌতিক ঘটনা থেকে থাকে, তোমরা আমার মেল আইডিতে মেল করতে পারো। আজকের জন্য এইটুকু। দেখা হচ্ছে অন্য কোনো ভয়ের গল্পর সাথে। টাটা।